সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই নতুন ভিডিওতে আজকে তোমাদের জন্য যে ভিডিওটি এনেছি সেটি হচ্ছে মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। এটি নিয়ে হচ্ছে আজকে তোমাদের জন্য আমার আয়োজন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি হচ্ছে একটি সুন্দর এবং খুবই পাওয়ারফুল একটি কবিতা রবার্ট ব্রাউনিংয়ের, এবং এটি হচ্ছে একটি বিশেষ একটি কবিতা রবার্ট ব্রাউনিংয়ের। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে এই কবিতাটির আমি হচ্ছে লাইন বাই লাইন এখানে বিশ্লেষণ করেছি। যেহেতু এই কবিতাটি অনেক ছোট, তাই এর সামারি না দিয়ে এই লাইন বাই লাইন দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা এই কবিতাটি সহজে বুঝতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি এই ভিডিওতে আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের যে সমস্যা সেই সমস্যাটি কাটিয়ে উঠবে এবং এই কবিতাটিতে একটি ভালো মার্কস পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং। তো আমরা আজকে যে কবিতা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন নিয়ে। মাই লাস্ট ডাচেস ইজ আ পোয়েম বাই রবার্ট ব্রাউনিং। মাই লাস্ট ডাচেস হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের একটি কবিতা, ফ্রিকুয়েন্টলি অ্যান্থোলাইজড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ড্রামাটিক মনোলগ, এবং এটিকেও আসলে ড্রামাটিক মনোলগ বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে রবার্ট ব্রাউনিংয়ের মোটামুটি সকল কবিতাই হচ্ছে এই ড্রামাটিক মনোলগ। It first appeared in 1842 in Browning's Dramatic Lyrics. এই কবিতাটি হচ্ছে ব্রাউনিংয়ের ড্রামাটিক লিরিক্স নামে একটি বইয়ে 1842 সালে প্রকাশিত হয় প্রথমবারের মতো। দ্য পোয়েম ইজ রিটেন ইন 28 রাইমিং কাপলেটস, এবং এই কবিতাটিতে হচ্ছে 28টি ছন্দময় কাপলেট আছে, অর্থাৎ 56 লাইন অফ আয়াম্বিক পেন্টামিটার, এবং এই প্রত্যেকটি হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এই কবিতাটি শুরু করার আগে এই কবিতা সম্পর্কে যদি একটু হালকা করে বলে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই কবিতাটিতে হচ্ছে মাই লাস্ট ডাচেস যে কবিতাটি, সেটিতে বলা হচ্ছে যে ডিউক অফ ফেরারা নামে একজন, যার নাম হচ্ছে আলফান্সো, সে হচ্ছে তার যে একটি গেস্ট, সেই গেস্টকে হচ্ছে সে তার বাড়িটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এবং এই গেস্টটি হচ্ছে সে নতুন একটি বিয়ে করতে যাচ্ছে এবং সেই পক্ষের একজন মানুষ, তাকে নিয়ে সে হচ্ছে তার বাড়িটি দেখাচ্ছে, এবং এক পর্যায়ে সে হচ্ছে একটি ওয়ালের সামনে গিয়ে তার পর্দা টেনে সে একটি ছবি বের করেন, এবং সেই ছবিতে একজন হাস্যরসাত্মকপূর্ণ একজন ডাচেসের ছবি সেটি, এবং সেই ছবি দেখিয়ে তিনি তাকে সেই ছবির যে একটি ইতিহাস সেই ইতিহাসটি বলেন, এবং সেই ছবির ইতিহাসটি সংক্ষেপে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে এই যে ডাচেস, সেই ডাচেস ছিল খুব হাসি খুশি স্বভাবের একটি মেয়ে, এবং সে হচ্ছে এই আমাদের যে ডিউক, সেই ডিউকের পাশাপাশি সে হচ্ছে যে কোনো মানুষের সাথে সে একই রকম ব্যবহার করতো এবং সবার সাথে হেসে হেসে কথা বলতো। এই ব্যাপারটি হচ্ছে এই যে ডিউক আলফান্সো তার পছন্দ হয়নি, এবং এই আলফান্সো সে শেষ পর্যন্ত ওই ডাচেসকে মেরে ফেলে, এবং সে হচ্ছে ওই ওয়ালের মধ্যে তার ছবিটি ঝুলিয়ে রাখে। তো একইভাবে যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই যে গেস্টটিকে তিনি দেখাচ্ছেন বিষয়টি, সেটি আসলে এই গেস্টের প্রতি একটি বার্তা তিনি দিচ্ছেন। সেই বার্তাটি হচ্ছে যে নতুন যে ডাচেসকে তিনি নিয়ে আসবেন তা এই লোকদের ফ্যামিলি থেকে, ঠিক এই মেয়েটির সাথেও তাই ঘটবে যদি এই মেয়েটি হচ্ছে এই আমাদের ডিউকের মন মতো না হয়, অর্থাৎ ডিউকের মন মতো না চলে, তিনি হচ্ছে এই কাজটি করবেন। তো এরকম একটি প্রসন্ন হুমকি আসলে তিনি হচ্ছে এই কবিতায় দিয়ে থাকেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতার লাইন বাই লাইন পড়লেই এই বিষয়টি আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা হচ্ছে শুরু করি। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। তো যেটা বলা হচ্ছে যে ওয়ালের ভিতরে একটি ছবি দেখে তিনি বলতেছেন যে এটা হচ্ছে তার যে লাস্ট ডাচেস, সর্বশেষ যে ডাচেস, সেই ডাচেসের একটি ছবি পেইন্টেড অন দ্য ওয়াল, যেটা ওয়ালের ভিতর পেইন্ট করা হয়েছে, লুকিং অ্যাজ শি ওয়ার অ্যালাইভ, এবং এটা দেখা যাচ্ছে যে আসলে যেন এটা জীবন্ত একটি ছবি। এই ছবিতে যে মহিলাটি আছে সেই মহিলাটি হচ্ছে খুবই জীবন্ত। আই কল দ্যাট পিস ওয়ান্ডার, এবং যে এই যে আমাদের যে ডিউক, সেই ডিউক হচ্ছে ওই ব্যাপারটিকে, ওই ছবিটিকে তিনি আসলে একটি ওয়ান্ডার বলতেছেন, একটা অবাক করার বিষয় যে ছবিটা এত ভালো হয়েছে। নাও ফ্রা প্যান্ডলপস হ্যান্ড, এই ফ্রা প্যান্ডলপস আসলে হচ্ছে যে ব্যক্তি এই ছবিটিকে এঁকেছেন তার কথা বলা হচ্ছে যে তার হাতগুলো ওয়ার্কড বিজিলি এ ডে, এটি হচ্ছে একদিন খুব বিজিভাবে কাজ করেছে অর্থাৎ এই ছবিটি বানানোর জন্য। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, এবং এভাবেই এই একদিনের পরিশ্রমে এই ছবিটি হচ্ছে এইভাবেই দাঁড়িয়ে গেছে, এবং সেই কথাটি হচ্ছে আমাদের এই ডিউক বলার চেষ্টা করতেছে।
উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। বলতেছে তিনি এই ছবিটি তাকে দেখে বলতেছে গেস্টকে যে এই ছবিটিকে আপনাকে আসলে খুব আনন্দ দিচ্ছে বা আপনাকে খুব মানে আপনি কি এই ছবি দেখে আনন্দিত হচ্ছেন, এইভাবে একটা প্রশ্ন করে সে। আই সেইড ফ্রা প্যান্ডলপস বাই ডিজাইন, এবং তিনি বলতেছেন যে আই সেইড আমি বলি ফ্রা প্যান্ডলপস বাই ডিজাইন, মানে ফ্রা প্যান্ডলপসের যে ডিজাইন ফর নেভার রিড স্ট্রেঞ্জার লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেন্যান্স। আসলে যে ব্যাপারটি বলতেছেন যে ফ্রা প্যান্ডলপের যে ডিজাইন, সেই ডিজাইনে যে ছবিগুলো আঁকা হয়, সেই ছবির যে মুখের যে চিত্রটি সেটি খুব সহজেই হচ্ছে কেউ এটাকে আসলে ধরতে পারে না, নেভার ইট মানে পড়তে পারে না। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, এবং একই সাথে যেটা বলতেছে যে এই যে আন্তরিকতার যে একটি গ্ল্যান্স, এই ছবিটির মধ্যে যে একটি সৌন্দর্য প্রকাশিত হচ্ছে, সেটিকে আসলে খুব সহজেই হচ্ছে এই যে কোনো একজন গেস্টের দ্বারা এটা সহজেই ধরতে পারা যায় না। বাট টু মাইসেলফ, কিন্তু আমাদের ডিউক বলতেছে যে তার কাছে দে টার্ন মানে আমার কাছে পরিণত হয়েছে সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রোন ফর ইউ। কারণ এই যে কার্টেনটা, সেই কার্টেনটা আসলে কেউ টানে না, একমাত্র হচ্ছে ওই ব্যক্তি টানে, অর্থাৎ ডিউকই টানে। এবং ডিউক সেটা বলতেছে বাট আই, শুধুমাত্র আমিই টানি। এবং সেই বলতেছে যে আমি এই বিষয়টাকে জানি। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আক্স মি, এবং মনে হয় যে সেগুলো যেন ওই ছবিটা যেন তাকে আস করে, অর্থাৎ তাকে জিজ্ঞেস করতেছে ছবির যে জিনিসগুলো সেগুলো জিজ্ঞেস করতেছে ইফ দে ট্রাস্ট, সেগুলো যদি ভীত হয় অর্থাৎ সাহস না হয়, সাহস না দেখায়, হাউস আছে গ্লেন্স ক্যামিয়ার। এবং তিনি আসলে বলতেছেন যে এই ছবিটা কিভাবে এরকম গ্লেন্স, এরকম একটা হচ্ছে যে চাহানি, সেটি এই ছবির মাধ্যমে প্রকাশ পায়। এটা আসলে মানে এই ছবির কতটুকু সাহস যে এইভাবে তাকায়। আসলে এখানে হচ্ছে এই ছবিটির যে এই হাসি মুখটা, সেটিকে আসলে এই আমাদের ডিউ সেটি সহ্য করতে পারছে না, এবং তিনি বলতেছেন যে কতটুকু সাহস সে এভাবে তাকায়, ওই ছবিটি তার দিকে তাকিয়ে থাকে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস দাস, এবং তুমি আসলে প্রথম ব্যক্তি না যে তুমি হচ্ছে যার জন্য আমি টার্ন করেছি, এবং আকদাস আমি এগুলো আসলে বলার চেষ্টা করতেছি। মানে এর আগেও তিনি হচ্ছে বিভিন্ন গেস্টদেরকে তিনি এই ছবি সম্পর্কে বলেছেন স্যার। তিনি হচ্ছে সে তার যে অতিথি তাকে স্যার বলে সম্বোধন করতেছেন, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রিসেন্স অনলি, এবং সে বলতেছে যে এই যে আপনি হাসিটি দেখতেছেন, সেই হাসিটি শুধু সে তার হাজব্যান্ডের সাথেই দিত না, অর্থাৎ ডিউক যে কথা বলতেছে তার সাথেই দিত না। কল্ড দ্যাট স্পট অফ জয় অ্যান্ড দ্য ডাচেস চেক, আপনি যে এই যে ডাচেসের যে চিকের মধ্যে যে আপনি গালের মধ্যে যে হাসির ফোয়ারাটা দেখতেছেন, সেটা শুধু আমার জন্যই না, পারহ্যাপস ফ্রাপ অ্যান্ড লভ চান্স টু সে, এবং এটা হতে পারে যে ফারাপ অ্যান্ড লভ হতে বা চান্স একটি সুযোগ নিয়েছে টু সে বলতে আর মেন্টাল লেপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, মানে তার যে একটি হাতের প্রতিচ্ছবি, সেটা হচ্ছে আমার এই যে লেডিস মানে তার যে ডাচেস, সেই ডাচেসের রিস্ট কবজিতে তিনি হচ্ছে সেটি দিয়েছেন। আর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য পেইন্ট, এবং এই যে পেইন্ট জিনিসটা, ছবি জিনিসটা কখনোই কিন্তু এটা হচ্ছে কখনোই এটা ফেইন্ট হয়ে যায় না, অর্থাৎ দুর্বল হয়ে যায় না, হালকা হয়ে যায় না, হাফ ব্লাস্ট, অথবা এটি হচ্ছে মানে নষ্ট হয়ে যায় না, দ্যাট ডাইস অ্যালং হার থ্রট, মানে এই ছবির যে হাসিটি, সেই হাসিটি হচ্ছে তার যে থ্রট মানে গলা, সেটি কখনোই শেষ হয় না, অর্থাৎ তার কণ্ঠ থেকে কখনোই হাসিটি ঝরে পড়ে না, শেষ হয়ে যায় না। সাচ স্টাফ ওয়াজ কার্টিসি, এই ধরনের যে স্টাফ মানে এই ধরনের ব্যবহার হতে পারে যে এটি আসলে কার্টিসি ভদ্রতা, মানে ডিউক সেটিও বলতেছেন যে এই ধরনের যে তার ওয়াইফ সবার সাথে হেসে কথা বলতো বা সবসময় মিষ্টি ব্যবহার করতো, হতে পারে যে এটা একটা কার্টিসি, সে থট সে চিন্তা করতো, অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এবং এইভাবেই সে হচ্ছে তার যে হাসি মুখ, সেই যে স্পট সেটাকে সে বজায় রাখতো। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে ডিউক তিনি তার মনের কথাগুলো বলার পাশাপাশি বলতেছেন যে এই ব্যাপারটি হয়তো সেই যে মহিলা অর্থাৎ জাজেস তার জন্য এটি রাইট হতে পারে। শি হ্যাড এ হার্ট, তার একটি হৃদয় ছিল। হাউস এলাইসে, আমি কিভাবে বলি, মানে তার একটি হৃদয় ছিল, সে এই হৃদয় দিয়ে এইভাবে মানুষের সাথে হেসে হেসে কথা বলতো, কিন্তু আমি কি তাকে না করতে পারতাম? না করতাম না, বাট একটা তার জন্য একটি হচ্ছে লেখকের মনে একটি হিংসার জন্ম নিত, এবং তিনি হচ্ছে তাকে শেষ করার একটি সিদ্ধান্ত নিতেন। টু সুন ম্যাট গ্লাড, এবং খুব সহজেই এই মেয়েটা হচ্ছে আনন্দিত হয়ে যেত, অর্থাৎ এই মেয়েটা হচ্ছে স্বভাববশতই একটি আনন্দিত প্রকৃতির, টু ইজিলি ইমপ্রেসড, এবং খুব সহজেই এই মেয়েটা ইমপ্রেসড হতো, সে লাইক হোয়াট এভার, এবং আসলে এই মেয়েটি যাই পছন্দ করতো তাই দেখে সহজেই সে ইমপ্রেসড হয়ে যেত, অর্থাৎ এতটা সহজ সরল ছিল, যেটি আসলে ডিউকের কাছে হচ্ছে খারাপ লাগতো যে তার ওয়াইফ কেন অন্যদের প্রতি এত সহজ সরল বা এত সহজে অন্যদের কথায় ভুলে হেসে দেবে। সে লুকড অন, সে তাকায়,
হার লুকস ওয়েন্ট এভরিওয়ার, এবং তার দৃষ্টি আসলে সব দিকেই প্রসারিত। আমাদের ডিউকের কাছে মনে হয় যে তার ওয়াইফ যেন সবার দিকেই তাকিয়ে হাসে এবং সবাইকে সে দেখে। স্যার ইট ওয়াজ অল ওয়ান, স্যার এটাই ছিল মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার তার প্রতি একটা ফেভার ছিল, মানে আমি তাকে পছন্দ করতাম। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, ঠিক পশ্চিমে যেমন সূর্যটি ঝরে যায়, দিনের আলোটি শেষ হয়ে যায়, দ্য বাউ অফ চেরিস সাম অফিসিয়াস ফুল, এবং ঠিক তেমন করেই তার দিকে হচ্ছে তার চারপাশে এরকম হচ্ছে কিছু উপযোজিত, অর্থাৎ মানে নিজের খেয়ে অন্যের কাজ করে এরকম কিছু বোকা বা তার চারপাশে থাকতো। ব্রুক ইন দ্য অর্কার ফর হার, মানে সবসময় সে যেন এরকম একটা বোকাদের একটা রাজ্যে থাকতো, অর্থাৎ এই সব লোককে সে যে তার হাসির মাধ্যমে ভুলিয়ে রাখতো, এরা যেন সবাই বোকা। কি দ্য হোয়াইট মিউল, এবং এরা হচ্ছে এক ধরনের সাদা গাধা, খচ্চর। শি রোড উইথ অ্যারাউন্ড দ্য ট্রেস, যেন তিনি সবসময় এরকম এই গাধাজের যে চত্বর, সেই চত্বরেই যেন তিনি হচ্ছে সবসময় করতেন। এটা আসলে লেখকের এই ডিউকের কাছে মনে হচ্ছে সে যেন এই যে আমাদের ডাচে, সে যেন হচ্ছে এরকম গাধাদের মধ্যে থাকতো এবং তাদেরকে তার যে স্বভাবসুলভ মানে হাসি মুখ সেটা দিয়ে ভুলিয়ে রাখতো। অল অ্যান্ড ইচ উড্রো ফ্রম হার লাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, এবং তার যে এই যে অ্যাপ্রুভিং স্পিচ, তার কথা, এই কথার মাধ্যমে সকলেই তার দিকে হচ্ছে নজর দিত। তো এই পয়েন্টে এসে একটা ব্যাপার যেটি আমাদের মাথায় আসে, সেটি হচ্ছে যে এই যে আমাদের এই ডাচেসের এত জনপ্রিয়তা, সেটি হয়তো বা শেষ পর্যন্ত ডাচেসের জন্য কাল হয়েছিল, এবং ডিউক সেটিকেই হিংসা করার মাধ্যমে আসলে এই ডাচেসের জীবনকে কেড়ে নিয়েছেন। তো এরকমটাও হতে পারে। অর ব্লাশ অ্যাট লিস্ট, অথবা তার তিনি হচ্ছে এই মেয়েটি জলজল করতেন। সর্বশেষ সে থ্যাঙ্কড ম্যান, সেই সকল মানুষদেরকে ধন্যবাদ দিত, অর্থাৎ এই মেয়েটা হচ্ছে তাদেরকে ধন্যবাদ দিত। গুড বাট থ্যাঙ্কড সাম হাউ, সে কোনো না কোনোভাবে তাদেরকে ধন্যবাদ দিত। আই নো নট হাউ, আমি জানতাম না সেটা কীভাবে। অ্যাজ ইফ শি র্যাঙ্কড মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ এনিবডিস গিফট। এবং এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে এরকম 900 বছরের যে একটি রাজত্বের যে একটি র্যাঙ্কড সম্মান এই আমাদের ডিউক অর্জন করছিল, সেটিকে যেন হচ্ছে এই রানী খুব সহজে অন্যদের যে গিফট, মানে অন্যদের যে একটা পুরস্কার, সেটির সাথে একত্র করে ফেলতে। এবং এই বিষয়টি হচ্ছে আমাদের ডাচেসের কাছে, ডিউকের কাছে সেটি হতে পছন্দ হতো না, অর্থাৎ ডিউক তাকে তার কাছে যেটি আশা করতো সেটি হচ্ছে তিনি কখনো দিতে পারতেন না। হুড স্টপ টু ব্লেম দ্য শর্ট অফ ট্রিপলিং, এবং যেটি হচ্ছে যে হুড স্টপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিপলিং, হয়তো সেই রকম খুঁটিনাটি বিষয় খেয়ালই করতো না এই মেয়েটি। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এবং সেই মেয়েটার একটা স্কিল ছিল কথার ভিতর, হুইচ আই হ্যাভ নট, যেটি আমার মধ্যে নাই। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট অ্যান্ড ইউ ডিসগাস্ট মি, এবং এই যে মেয়ের যে ব্যাপারগুলি, সেই ব্যাপারগুলো হচ্ছে এই আমাদের ডিউকে ডিসগাস্ট করতো, সেগুলো হচ্ছে ডিউকে ভয়ঙ্কর খেপিয়ে দিত। হেয়ার ইউ মিস, এই যে এখানেই সেই মিস অর দ্যার এক্সিড দ্য মার্ক, অথবা ওই যে ওখানে চিহ্নটি, অ্যান্ড ইফ শি লেট, এবং সে যদি চাইতো হার্টসেল বি লেসনসো, তাহলে সে হয়তো এই মেয়েটা এই যে আমাদের যে ডিউক যেভাবে চায় সেভাবে শিখতে পারতো। নো নর প্লেনলি সেট হার উইডস টু ইউর, অথবা তার যে বুদ্ধি সেটি হচ্ছে তোমার বুদ্ধির মতো ফোর্স তখনও, অ্যান্ড মেড এক্সকিউজ, এবং এই হচ্ছে তার যে ব্যাপারটি সেটি হচ্ছে এই মেয়েটি সবসময় হচ্ছে এই ব্যাপারটি দ্বারা এক্সকিউজ করতো, অর্থাৎ হচ্ছে সে একটা মানে একটা অভিযোগ করতো, এরকম একটা বিষয় হচ্ছে আমাদের ডিউকের কাছে মনে হতো। ইভেন দেন উড বি সাম স্টপিং, এবং হচ্ছে হয়তো সে থেমে গিয়েছিল। অ্যান্ড আই চুজ নেভার টু স্টপ, কিন্তু আমি কখনোই থেমে যাইনি। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই মেয়েটা হয়তো বা একটা সময় থেমে গেছে, মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেয়েকে সে হত্যা করে, মেয়েটাকে হত্যা করেছে, কিন্তু মেয়েটিকে হত্যা করার পর আসলে এই ডিউক থামেনি, সে হচ্ছে নতুন একটি বিয়ের প্রিপারেশন নিচ্ছে। ও স্যার, সে স্মাইল, সে হাসতো, নো ডাউট, সন্দেহ নেই। হোয়ার এভার আই পাস্টার, আমি যেখানেই তাকে অতিক্রম করতাম। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু অন্যরাও যদি এরকম একটা স্মাইল মানে দেখে তাহলে সেটি আসলে ভালো লাগবে কার? দিস গ্রিউ, এটা আমাকে রাগান্বিত করতো। আই হ্যাভ কমান্ডস, আমি আদেশ দিয়েছিলাম। দ্যাট অল স্মাইল স্টপ টুগেদার, তখন সকল হাসি একত্রে শেষ হয়েছিল। এবং এই ঘটনাটির মাধ্যমে আসলে আমরা যেটি বুঝতেছি যে সেটা হচ্ছে যে খুব সহজেই সে হচ্ছে তার হাসিটিকে থেমে দিয়েছিল, অর্থাৎ এই যে ডাচেস, সেই ডাচেসকে সে হত্যা করেছিল। দেয়ার শি স্ট্যান্ড অ্যাজ ইফ অ্যালাইভ, এবং সে দেখিয়ে বলতেছে এই যে ছবির ভিতর সে হচ্ছে এখনও জীবন্ত আছে। উইল ইট প্লিজ ইউ রাইস
এখন সে তার সেই সামনের যে অতিথি তাকে বলতেছে তুমি কি দাঁড়াবে, অর্থাৎ আমরা কি যেতে পারি, উইল মিট দ্য কোম্পানি ব্লু, আমরা নিচের যে লোকজন তাদের সাথে দেখা করব। দেন আই রিপিট, তখন আমি রিপিট করলাম, আমি পুনরায় বললাম, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মনি ফিয়েন্স, অর্থাৎ তোমার যে মাস্টার্সের দানশীলতা সেটিকে তুমি হচ্ছে কাউন্ট করো, সেটিকে বোঝার চেষ্টা করো, ইজ অ্যাম্পল ওয়ারেন দ্যাট নো জাস্ট প্রিটেন্স, এটা শুধু এটা কি পরিপূর্ণ নাকি শুধু চেষ্টা করা, অর্থাৎ তিনি অভিনয় করতেছেন, অফ মাইন্ড ফর ডৌরি উইল বি ডিসঅ্যালাউড, আমার জন্য আসলে কোনো ডৌরি মানে তিনি যৌতুকের কথা বলতেছেন যে আমি কোনো ধরনের যৌতুক ওই যে নতুন মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে তার বাবার কাছ থেকে নিবে না, দো হিজ ফেয়ার ডটার সেলফ, কিন্তু তার কন্যাটিকে আমি নিব, অ্যাজ আই এভোট, আমি তাকে স্বীকৃতি দেব, অ্যাট স্টার্টিং শুরু করব, ইজ মাই অবজেক্ট, আমার যে নতুন উদ্দেশ্য সেটি শুরু করব, নাই উইল গো টুগেদার ডাউন, অথবা আমরা একসাথে আবার শেষ হয়ে যাব স্যার, মানে স্যার বলে তিনি তাকে সম্বোধন করলেন। নোটিশ নেপচুন দো, লক্ষ্য করুন, মানে নেপচুন অর্থাৎ এখানে ভাগ্যের কথা বলতেছে, টেমিং এ সি হর্স, একটা সি হর্সকে অর্থাৎ একটি যে সমুদ্রের যে হর্স মানে ঘোড়াকে সেটাকে তিনি টেমিংয়ের কথা বলতেছেন, অর্থাৎ পোষ মানার কথা বলতেছেন, অর্থাৎ যেন তিনি নতুন যে বিয়েটি করবেন সেটি হচ্ছে এমন একজনকে পোষ মানানো, দো থট এ রেয়ারিটি, তিনি সেটাকে মানে দুর্লভ ভাবতেছেন, অর্থাৎ তাকে আগের যে ওয়াইফটি সেটি যেমন তার কথা শোনেনি তিনি সেরকম ভাবতেছেন যে এটি হতে এরকম হবে, হুইচ ক্লাউস অফ ইনিস ব্রেককাস্টিং ব্রোঞ্জ ফর মি, এবং তিনি বলতেছেন যে যদি এমনটা আবার হয় তাহলে হয়তো তিনি আরেকটি ব্রোঞ্জের যে ইনিস ব্রাক অর্থাৎ আরেকটি ছবি হচ্ছে তিনি হচ্ছে বানাবেন, অর্থাৎ এই যে মেয়েটা সেই মেয়েটার মতো হচ্ছে তার যে নতুন ওয়াইফ সেও যদি তার কথা না শোনে সে হয়তো তাকে এরকম একটি আরেকটি ফ্রেম তার জন্য বানাবেন, ব্রোঞ্জের একটি ফ্রেম বানাবেন এবং সেখানে হচ্ছে তাকে ঝুলিয়ে রাখবেন, অর্থাৎ এই মেয়েটিকে হচ্ছে তিনি হত্যা করবেন, এবং সেই বিষয়টি হচ্ছে তিনি তার এই গেস্টকে বললেন, অর্থাৎ বিয়ের আগে তিনি এক ধরনের প্রসন্ন হুমকি প্রদান করলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল হচ্ছে আমাদের মাই লাস্ট ডাচের যে কবিতাটি সেই কবিতাটি সম্পর্কে আমাদের লাইন বাই লাইন বিশ্লেষণ। তো যদি এই কবিতাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমার চ্যানেল লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাবাই।